দর্শক স্বাগত ৭ দিনে। বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ভারত, তার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের একটা বড় জায়গা জুড়ে আছে নদী। তার কারণ ভারত হচ্ছে উজানের দেশ। উজানের দেশে যখন অতিবৃষ্টি হয়, বন্যা হয়, তার পানি স্বভাবতই নিচের দিকে, তো ভাটির দেশ বাংলাদেশে এসে নামবে, এটি স্বাভাবিক। কিন্তু সেখানে নদী ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, কূটনীতি, পররাষ্ট্রনীতি এর অনেকগুলো কাজ থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, গত 52-53 বছরে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক কোনখানে দাঁড়িয়ে আছে এবং সেখানে নদী কূটনীতির আমাদের সফলতা কেমন আসলে, এবং নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের মূল সংকটটা কোথায় আসলে, এবং তার ফলে বাংলাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি যে বন্যাটা হয়ে গেল বা যার রেশ এখনও আছে, আমরা শুরুর দিকে কিছু রিপোর্ট পাচ্ছিলাম যে ভারত ব্যারাজ খুলে দিয়েছে, আবার ভারতের পক্ষ থেকে সেটির প্রতিবাদও জানানো হয়েছে, এরকম। তো আজকে কয়েকটি প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই যে দুটি দেশের মধ্যে যখন অভিন্ন নদী থাকে এবং তার পানির বন্টন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় কিংবা সমঝোতে পৌঁছা না যায়, তখন সেই রাষ্ট্রগুলো কিভাবে সমাধানের পথ খোঁজে, বাংলাদেশ ভারত এই সমাধানের পথগুলো কিভাবে খুঁজেছে। এবং অনেক সময় আমরা শুনি বা বলি যে যখন বাংলাদেশ ভারত এই নদী সমস্যা সমাধান করতে পারে না নিজেরা, তৃতীয় কোনো পক্ষ এর মধ্যে যুক্ত হতে পারে কিনা, সেটি অন্য কোনো দেশ, অন্য কোনো সংস্থা, এই আলোচনাটাও কিন্তু আছে। ফলে আজকে এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই। আমাদের সঙ্গে আছেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, স্বাগত। অনলাইনে আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ আছেন। জার্মানি থেকে আছেন লেখক ও গবেষক এমটি ইসলাম, স্বাগত আপনাকে। তারিক ভাই নামে আমরা চিনি। আছেন রংপুর থেকে নদী রক্ষা আন্দোলনের কর্মী অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। স্যার, আপনাকে স্বাগত। রোকন ভাই, আপনাকে দিয়ে শুরু করে একদম সহজ প্রশ্ন, বাংলাদেশ ভারত নদীর সম্পর্কটা আসলে কেমন? বাংলাদেশ ভারত নদীর সম্পর্কটা খুবই অদ্ভুত এবং কিম্ভূত কিমাকার যদি আমি বলি। মানে আপনি দেখবেন যে এইটার তো আসলে 47-এর সীমানা বাংলাদেশ ভারতের মধ্যে, যে পাকিস্তান ভারত যে ভাগ হয়েছিল তখন, সেইটা আসলে খুবই গোড়ায় যে এইটা একটা ভ্রান্ত সীমারেখা ছিল। আপনি যদি ভৌগোলিকভাবে দেখবেন যে এই চীন এবং রাশিয়ার মধ্যে সীমানা কি, একটা আরগুন নদী, তারপরে আমুর নদী, উসুরি নদী, এই তিনটা নদী দেখবেন যে এইটা হলো এই পাশে পূর্ব পাশে চায়না আর এক পাশে হলো রাশিয়া। আপনি যদি তুমেন নদী আছে চায়না এবং কোরিয়া উপদ্বীপের, উত্তর কোরিয়া এবং চায়না, সেইটা দেখবেন। আমাদের পাশে দেখবেন ভারত মিয়ানমারের সীমারেখা কি, কেন এরকম আঁকা বাঁকা, এটা হচ্ছে তিয়াও নদী বলে একটা নদী। এটা দুই, এক পাশে ভারত, এক পাশে মিয়ানমার। বাংলাদেশ মিয়ানমারও যদি আপনি চিন্তা করেন, নাফ নদীর এই পাশে বাংলাদেশ, এ পাশে হচ্ছে ভারত, বা ইউএস মেক্সিকোর মধ্যে রিও গ্র্যান্ডে আমরা জানি, বা ধরেন যে আপনার সুইডেন ফিনল্যান্ডের মধ্যে হলো যে এই টোরনিও নদী, পুরা নদী রেখা ধরে এক পাশে ফিনল্যান্ড, এক পাশে সুইডেন। বাংলাদেশে একটা মজার ব্যাপার হলো, যখন ভারত পাকিস্তান ভাগ হলো তখন নদীগুলো আড়াআড়ি সব সীমারেখা টানা হলো। আপনি খেয়াল করে দেখেন ম্যাপটা যদি, যে নদীগুলো সব নেমে আসতেছে আড়াআড়ি সীমারেখাটা। এরকম অদ্ভুত সীমারেখা, নদীকে অগ্রাহ্য করে, ভূগোলকে অগ্রাহ্য করে, আমি দায়িত্ব নিয়ে বলি যে বিশ্বের আর কোথাও নাই। এটা একটা অদ্ভুত সীমারেখা। এবং এখন ডিক্লাসিফাইড ডকুমেন্টগুলোতে আপনি দেখবেন যে নেহরু বলতেছেন, যিনি নদীকে বলতেছিলেন যে টেম্পল অব দ্য মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের মন্দির হবে এইসব প্রকল্পগুলো, ড্যামগুলো, নদী নিয়ে উনি এটা উনি জিওগ্রাফি নিয়ে খুব কনসার্ন ছিলেন। নেহরু যে কারণে এখন দেখা যাচ্ছে, উনি বলছেন যে নতুন রাষ্ট্র পাকিস্তানকে, তখনকার পূর্ব পাকিস্তান, যদি আমরা আমাদের কাছে নির্ভরশীল রাখতে চাই তাহলে পানি সম্পদ একটা বড় ব্যাপার। আপনি যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেখেন, সেখানে উনি অসন্তুষ্টি প্রকাশ করছেন যে এই সীমারেখা হলো না। এটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝাই আপনাকে। প্রাইমারিভাবে ভারত পাকিস্তান ভাগ হওয়ার যুক্তি ছিল এই যে, যেখানে মুসলিম মেজরিটি তারা পাকিস্তানে যাবে, যারা হিন্দু মেজরিটি তারা ইন্ডিয়া যাবে, তাই তো? মুর্শিদা মালদাহ কেন পশ্চিমবঙ্গে যাবে বলেন? মুসলিম অধ্যুষিত, কিন্তু মুসলিম মেজরিটি। শুধু এই কারণে দেয়া হলো যাতে করে আপনার ভাগীরথী নদীর মুখটা হচ্ছে মুর্শিদা মালদহে, মানে যেখানে ফারাক্কা ব্যারেজ হয়েছে, তো এই মুখটা যাতে পাকিস্তানে না পড়ে। যদি কলকাতা বন্দরের ভাগীরথী নদী এর উৎসটা গঙ্গার সঙ্গে, সেটা যদি পাকিস্তানে পড়ে তাহলে তো দুর্বল হয়ে যাবে। তো এই জিনিসগুলো ভারত পাকিস্তান ভাগাভাগির সঙ্গে যারা ছিলেন, ভারতীয় অংশ যারা, তারা এগুলো গভীর চিন্তা করেছেন, অনেক দূর ধরে দেখেছেন। আমাদের যারা নেতৃত্ব ছিলেন দুর্ভাগ্যজনকভাবে, হতাশাজনকভাবে তারা এই পলিটিক্সটা বোঝেন নাই। ফলে ভারত বাংলাদেশ নদীর সম্পর্কটা আমরা যদি দেখতে চাই, আমি আপনাকে
ধন্যবাদ জানাই যে এইরকম একটা সাবজেক্ট ঠিক করেছেন, এবং আমার দুজন খুব ঘনিষ্ঠ মানুষ তুহিন ভাই, তরিকুল, তারা এতে আসছে, এবং তুহিন ভাই আজকে একটা খটখটিয়া নদীর উদ্ধারের তার সুসংবাদ দিয়েছেন, তাকে অভিনন্দন জানাই। তো এইটা আমাদের শুধু ৭১ মানে গোড়ায় গন্ডগোল দেখলে হবে না, এটাকে গোড়া থেকে দেখতে হবে যে এই নদী সম্পর্কটা ৪৭ সালেই আমরা যে পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে, এটা প্যাচ লেগেছিল ৪৭ প্যাচ লাগানো হয়েছে। আচ্ছা, আরো ডিটেইল যাব আমি একটু জনাব তুহিন ওয়াদুদ, একই প্রশ্ন আপনাকে একটু অন্যভাবে করি যে বাংলাদেশ ভারত নদী সম্পর্কটা কেমন? এর উত্তরে রোকন ভাই দুটি শব্দ বলেছেন, অদ্ভুত এবং বলেছেন কিম্ভূত কিমাকার, এবং যার সূত্র তিনি টেনেছেন সে ৪৭-এ। এটি ধরেন একটা হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এই ২০২৪ সালে ২০ সালে কিংবা অর্থাৎ স্বাধীন বাংলাদেশে তো আমরা ৪৭-এর পার্সপেক্টিভ নিয়ে আলোচনা তো অনেক লম্বা হবে, কিন্তু বর্তমান বাংলাদেশের সঙ্গে বর্তমান ভারতের নদী সম্পর্কটা কেমন? তুহিন ওয়াদুদ কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার প্রশ্নটা শুনতে পেরেছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, প্রশ্নটাকে আবার করব আমি, মানে আপনি মিস করেছেন? হ্যাঁ, প্রশ্নটা রাখবেন প্লিজ। প্রশ্নটা ছিল যে, আচ্ছা না, প্রশ্নটা ছিল যে শেখ রোকন যেটা বললেন যে বাংলাদেশ ভারতের যে নদী সম্পর্ক সেটি অদ্ভুত এবং কিম্ভূত কিমাকার, এবং সেটি শুরুটা ১৯৪৭-এ ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময়। কিন্তু আমি প্রশ্নটা করলাম আপনাকে যে এই সময়ে দাঁড়িয়ে ২০২৪ সালে বা তার কিছু আগেই, কিংবা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত ৫২-৫৩ বছরে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের সঙ্গে বর্তমান ভারতের নদী সম্পর্কটা কেমন? আমি বলবো? জি। আচ্ছা, ধন্যবাদ যারা শুনছেন। রোকন ভাইয়ের সম্পূর্ণ আলোচনাটা শুনতে পারলে হয়তো আলোচনার ধারাবাহিকতাটা আরেকটু ভালো হতো। তবুও আমি বলি, সেটা হচ্ছে যে বর্তমানে যে সম্পর্ক, এটি খুবই খারাপ সম্পর্ক। খারাপ সম্পর্ক বাংলাদেশের দিক থেকে নয়, খারাপ সম্পর্কটা ভারতের দিক থেকে। এবং আমরা যদি একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের দিকে তাকাই, তাহলে ভারত পানির প্রশ্নে, নদীর প্রশ্নে বাংলাদেশের সঙ্গে যেই আচরণটা করেছে বা করে চলছে, এটা খুবই, আমরা মনে করি, অসৌজন্যমূলক এবং একটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে খুবই শিষ্টাচার বহির্ভূত। হয়তো আরো শক্ত শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে, সেই শব্দ ব্যবহার যদি আমি নাও করি, ব্যাখ্যা বিশ্লেষণে এই ভারত বাংলাদেশের যে চরিত্রের ধরন, সম্পর্কের ধরন, সেটা বললেই বোঝা যাবে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমি দুটো উদাহরণ বলতে চাই, দুটো, তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। ভারত বাংলাদেশ ইস্যুতে সবচেয়ে অন্যায় কাজ ভারত করে তিস্তা ইস্যুতে। তিস্তা ইস্যুতে যে কাজ করছে ভারত, ২০১৪ সালের একটা উদাহরণ বলতে চাই। ২০১৪ সালে তিস্তায় যে সেচ প্রকল্প আছে, সেই সেচ প্রকল্পের সমস্ত পানি একতরফা প্রত্যাহার করতে শুরু করে। অর্থাৎ ২০১৪ সালের আগে পর্যন্ত আমাদের যেই অভিন্ন নদী হিসেবে তিস্তা নদী, সেই তিস্তা নদীর যে পানি আসে তাতে ৬৫,০০০ হেক্টর জমিতে চাষাবাদ করা হচ্ছিল। কোনো কথা নেই, কোনো ঘোষণা নেই, তিস্তার সমস্ত পানি একতরফা প্রত্যাহার করা হলো। যখন সমস্ত পানি একতরফা প্রত্যাহার করা হলো, তখন ৬৫,০০০ হেক্টর জমির যারা কৃষক চাষাবাদ করেছে, তাদের যে হাহাকার, তাদের যে আর্তনাদ, তাদের যে আহাজারি, এটি যদি কেউ কাছে থেকে দেখতো, তাহলে ভারতের যে বিভৎস বাস্তবতার ভিতর দিয়ে নদীকে এগিয়ে নেওয়ার প্রবণতা, সেটা দেখা যেত। কি হলো সে বছর? পানি মাপার জন্য নদীতে যে যন্ত্র, যে পরিমাপক সূচকগুলো ব্যবহার করা হতো, পানি তার নিচে নেমে গিয়েছিল, অর্থাৎ কোনো পানিই নেই। তাহলে ৬৫,০০০ হেক্টর জমির চাষাবাদ বন্ধ। তিস্তা নদীকে বাঁচিয়ে রাখার জন্য যে পানিটুকু ছিল, সেই পানিটাও তারা প্রত্যাহার করেছিল। ওই ধারাবাহিকতাতেই ভারত এখনো আছে, বরং শুধু তিস্তা নয়, এখন তারা ধরলা নদীর পানি প্রত্যাহার করার জন্য ক্যানেল খুঁড়েছে। তাহলে ধরলার পানি নিয়ে আসবে তারা তিস্তায়, উজানে ওরা এটাকে জলঢাকা নদী বলে। তাহলে এই জলঢাকা কিংবা ধরলা থেকে তিস্তা পর্যন্ত পানি নিয়ে আসতে মাঝখানে যে আরো অনেকগুলো স্বীকৃত এবং অস্বীকৃত আন্তঃসীমান্ত নদী আছে, সবগুলোর পানি তারা প্রত্যাহার করবে। এটি কোনো বিবেচনা প্রসূত কাজ নয়। এটি হচ্ছে একটা দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত আমি বলতে চাই। ২০২১ সাল অক্টোবর মাসের ২০ তারিখ। অক্টোবর মাস হচ্ছে মানে বর্ষা মৌসুমের শেষের দিকে। বর্ষা মৌসুমের শেষের দিক হওয়ার কারণে যখন
পশ্চিমবঙ্গে এবং সিকিমে বৃষ্টি হচ্ছিল, তারা সমস্ত পানি ধরে রেখেছিল এই কারণে যে বর্ষার শেষের দিকের পানিটা তারা ধরে চাষাবাদ করতে চায়। কিন্তু যখন সিকিমে আর বৃষ্টি থামছিল না, তখন এক রাতে তারা সমস্ত গেট গজলডোবার যা আছে খুলে দিয়েছে। বাংলাদেশকে একবার জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করে নাই। এবং ওই পানি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের জলকপাট খোলার সময়ই পাওয়া যায়নি, তার আগে তার পাশের বাঁধ ভেঙে পানি এমন ভাবে বাংলাদেশে প্রবাহিত হয়েছে, যারা অশীতিপর বৃদ্ধ তারাও বলছে জীবনে পানি এরকম করে আসতে দেখি নাই, মনে হয় যেন 1 হাত 2 হাত উঁচু হয়ে পানি আসছে। অর্থাৎ 100 কিলোমিটার 200 কিলোমিটার পরও পানি এত উঁচু হয়ে হয়ে এসেছে। সে বছর এখানকার কৃষি, এখানকার মৎস্য, এখানকার ধান সবকিছু যেভাবে ক্ষতি হলো, এই ক্ষতির পরিমাণটাও আমরা নির্ণয় করি নাই। কিন্তু বাংলাদেশ থেকে না 2014 সালে না 2021 সালে এর কোনো প্রতিবাদ জানানো হয় নাই, না কারণ জিজ্ঞেস করা হয়েছে, না এটা প্রতিকারের ব্যবস্থা চাওয়া। আমি এরকম অনেক উদাহরণ আছে, আমি দুটো উদাহরণ। জি ডক্টর তুহিন আরো আসবো, আমরা একটু জার্মানিতে যাই। একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে অল্প একটু শুনে আসি আমরা এমটি ইসলামের কাছ থেকে। জানাব এমটি ইসলাম, আর ডিটেল আপনার কাছে যাব। সংক্ষেপে আমরা যদি এই পার্টে আপনার কাছ থেকে যাই, আপনি যেই দেশে থাকেন, রাইন নদী খুবই বিখ্যাত নদী, যদিও অনেক বড় নদী না, আবার বাংলাদেশে আপনি বড় হয়েছেন। বাংলাদেশের নিশ্চয়ই জার্মানির সঙ্গেও তার প্রতিবেশী রাষ্ট্রের পানি নিয়ে নিশ্চয়ই কোনো সংকট নাই, কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখি যে ভারতের সঙ্গে আমাদের যতগুলো ডিসপিউট, তার মেজর মানে একটা কারণ হলো যে আপনার নদী। তো দূর থেকে বাংলাদেশ ভারতের এই যে নদী সম্পর্কটা আপনি কিভাবে দেখেন? জার্মানিতে বসে, ইউরোপে বসে বাংলাদেশ ভারতের নদী সম্পর্ক আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আমার কথাটা ঠিকই যে আমি আসলে ভৈরব তীরের সন্তান এবং ছোটবেলা সেখানেই কেটেছে। কিন্তু আমি জার্মানিতে আছি প্রায় 3.5 বছরের মতো। তো হ্যাঁ, একটা দূরত্ব আমার তৈরি হয়েছে দেশের সাথে, কিন্তু ভাবনার ক্ষেত্রে আমি যদি বলি সেখানে তেমন পার্থক্য হয়নি। আর যদি নদী সম্পর্কের কথা বলি, তাহলে আমি প্রথমে যে জায়গাটা যেতে চাই, আমি ঠিক ডক্টর তুহিন ওয়াদুদের ওই জায়গা থেকেই শুরু করব যে আমরা যদি ওই যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের নদী সম্পর্কের যে সংকট তৈরি হচ্ছে এবং সেটা ফলাফলও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে, কিন্তু এই যে সরকারের সাথে সরকারের সম্পর্ক, অর্থাৎ আমরা যদি এটাকে আরো প্রিসাইজ করে দেখতে চাই, তাহলে হচ্ছে পানি কূটনৈতিক যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা দেখতে পাবো যে আমাদের একটা প্রচন্ড অনীহা যদি বলা হয় আমাদের পক্ষ থেকে, এবং অদক্ষতা, এই সমস্ত কিছুই আমাদের আছে। এবং সরকারি জায়গা থেকে যদি এটা অনেক রাজনৈতিক শব্দ ব্যবহার করি আমি, সেটা হবে উদাসীন। অর্থাৎ আমরা যে একটা সংকটের মধ্যে আছি, এই জনগোষ্ঠী বাংলাদেশের এই লোয়ার রাইপিয়ারিয়ানের মানুষ যে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যে সংকটটা হচ্ছে চিরস্থায়ী হয়ে আছে এখানে, অর্থাৎ এটার কোনো সমাধান আমরা কখনোই দেখিনি। আমরা নানা সময়ে নানা চুক্তির মাধ্যমে কিছু সুবিধা পেয়েছি, আবার কখনো কখনো দেখা গেছে যে সেই সুবিধাটা আসলে সুবিধাই হয়নি, ওই চুক্তিটাই আমাদের বিপক্ষেই ব্যবহার হয়েছে। তো আমি বলতে চাচ্ছি যে আমরা যখন নদী সম্পর্কের কথা বলি, তখন শুধু এটা নদী থাকে না, এখানে দুটো রাষ্ট্র থাকে। এবং আমাদেরকে এটাও মনে করতে হবে যে এই রাষ্ট্র দুটো হচ্ছে জাতীয় রাষ্ট্র, অর্থাৎ সেখানে প্রতিটা দেশেরই তার নিজস্ব জনগণের স্বার্থ দেখার ব্যাপার। তো আমাদেরকে ওভাবেই ভাবতে হবে যে আমাদের দেশে যে সরকার আসবে বা ইন্ডিয়াতে যে সরকার আছে, এই যে সরকারের যে যোগাযোগ, সেই জিনিসটাই যদি আমরা এটা প্রতিফলন না ঘটাতে পারি, আমাদের পানি কূটনীতি বা আমাদের কূটনৈতিক যে শক্তি আছে সেটাতে যদি আমরা এটা প্রতিফলিত না করতে পারি, তাহলে এই সংকটের কোনো সমাধান নেই। রাইট, এমটি ইসলাম আবার আসবো, একটা বিরতি নিয়ে আসছে আপনার কাছে, আবার আসবো এরকম আপনার কাছে আসবো। একটা ছোট্ট বিরতি সময় দর্শক, বাংলাদেশ ভারত নদী সম্পর্ক নিয়ে কথা বলছি, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশ ভারত নদী সম্পর্ক নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন
রিভার অ্যান্ড পিপলের মহাসচিব শেখ রোকন, অনলাইনে জার্মানি থেকে আছেন এমটি ইসলাম এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। রোকন ভাই, বিরতির আগে আমাদের সঙ্গে জার্মানি থেকে এমটি ইসলাম ছিলেন। তিনি দুটি প্রসঙ্গ তুললেন যে দুটি নদী কিংবা দুই দেশের নদী নিয়ে আমরা যখন কথা বলি সেটি শুধু নদীর বিষয় না, রাষ্ট্রীয় বিষয়, আসলে সরকার টু সরকার সম্পর্ক। এবং তিনি একটা কথা বললেন যে বছরের পর বছর ধরে যে সংকটগুলো ছিল, আমাদের রাষ্ট্রীয় তরফে সেই সংকট সমাধানের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল সেটি আমরা দেখিনি। তার মানে কি, বাংলাদেশ ভারতের মধ্যে যে নদী সম্পর্কের যে টানাপোড়েন, সেখানে সেটি আসলে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা, এরকম ব্যাপারটা? আমি কিছু উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যে একটা আগের বার তো আমি বললাম যে ভৌগোলিক যে সীমারেখা সেটাকে রাজনৈতিকভাবে ড্র করার কারণে এরকম হয়েছে। কূটনৈতিক সম্পর্ক যদি আপনি দেখেন, যে ভারতের সঙ্গে কয়েকটা দেশের নদী বিষয়ক সম্পর্ক চুক্তি আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান তার এক অর্থে শত্রু রাষ্ট্র, কিন্তু তার সঙ্গে নদীর পানি বন্টন নিয়ে কোনো ঝামেলা নাই এবং এটা চলছে। একটা কারণ হলো যে তাদের ওখানে সালিশি ব্যবস্থা আছে, কিন্তু বড় কারণটা হচ্ছে যে পাকিস্তান চোখে চোখ রেখে কথা বলে। এবং সিন্ধু নদীর পানি বন্টনের এখানে সমঝোতা করেছিল বিশ্বব্যাংক, রাইট? থার্ড পার্টি ছিল আর কি। নিশ্চয়ই এখনো তারা বিশ্বব্যাংকের কাছে সালিশ করতে পারে, কিন্তু আমাদের কোনো সালিশের ব্যাপার নাই। এবং আপনি যদি মেকং রিভার কমিশনের দিকে খেয়াল করেন, তাহলে মেকং নদীর যে চুক্তি 6টা দেশ ওই অববাহিকার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, মিয়ানমার, চায়না, তো এখানে কিন্তু শুধু পানি বন্টন না, মেকং কমিশনের চুক্তিটা আপনি দেখবেন যে বলছে মেকং রিভার এন্ড ইটস তাই তো, অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনার কথাই তো আমরা বলছি। সেখানে পানি, মৎস্য সম্পদ শুধু না, বেসিনের যে প্রাণী আছে ডাঙ্গায় থাকে সেটা, ইভেন বেসিনের যে জনবসতি, জনগণ, রিনিউয়েবল এনার্জি। এবং আপনি খুব অবাক হবেন শুনে, নিশ্চয়ই জানেন যে চুক্তির একটা ক্লজ আছে যে এখানে ফ্লোটিং উড নিয়ে কথা হবে, যে নদীগুলোতে যে কাঠ ভাসায় নিয়ে যায় সেইটা নিয়েও হবে চুক্তি। আমাদের এখানে ভারত বাংলাদেশ যে নদী সম্পর্ক হলো 72 সালে, যেটা নতুন করে শুরু হলো, আপনি দেখবেন যে আমাদের যে মেজর সংকটগুলো সেগুলো কিন্তু পাকিস্তান আমলে শুরু হয়েছিল। আমরা ফারাক্কা নিয়ে কথা বলি, এটার শুরু হয়েছিল 61 সালে কনস্ট্রাকশনটা। তিস্তা নিয়ে 53 সালে আলোচনা শুরু হয়েছে, কিন্তু 72 সালে একটা সম্ভাবনা ছিল যে এই যে অতীতের যে ভারত পাকিস্তান নদী সম্পর্কের ভূত, সেটা ঝেড়ে ফেলে আমরা নতুন করে শুরু করব। 72-এ বঙ্গবন্ধু 10 জানুয়ারি ফিরলেন, 14 মার্চে যৌথ নদী কমিশন নিয়ে আলোচনা হচ্ছে, যৌথ কমিশন গঠন হচ্ছে, নদীগুলোর তালিকা হচ্ছে। কিন্তু আমার ধারণা পরবর্তীতে এটা আমরা যখন ওইভাবে কূটনৈতিকভাবে আমরা শক্তভাবে দাঁড়াতে পারিনি, আপনার ভাষা থেকেই বলি যে কূটনৈতিকভাবে যখন আমরা শক্তিশালী হতে পারিনি, দর কষাকষি করতে পারিনি, তখন এটা তারা পেয়ে বসছে। পেয়ে বসার দুটো উদাহরণ দিই আপনাকে। ধরেন আমাদের ফেনী নদী নিয়ে একটা চুক্তি আছে। ফেনী নদীর চুক্তিটা ইন্ডিয়া বারবার বলছিল যে তিস্তা এবং ফেনী দুইটা অ্যাটলিস্ট ট্রেড অফের মতো, কিন্তু দেখা গেল তিস্তা ঝুলে থাকলো, ফেনীটা তারা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে কুশিয়ারা চুক্তি। ফেনীটা হয়ে গেল, ভারত চাইলো বলে হলো, কিন্তু আমরা তিস্তাটা নিতে পারি। আমরা আবার কুশিয়ারাটা হচ্ছে, আমি একটা বড় লেখা লিখেছি, এটা একটা মহাকাব্যিক ব্যর্থতা। কুশিয়ারা হলো, ওখানে রহিমপুর বলে একটা খাল আছে, তো এই খালটা ন্যাচারালি কুশিয়ারার পানি সিলেটের জকিগঞ্জ এলাকায় কৃষির কাজে লাগে। আমাদের পানি উন্নয়ন বোর্ড তারা করলো কি, ওই কুশিয়ারা নদীর রহিমপুর খালের মুখটা বন্ধ করে দিয়ে একটা পাম্প হাউস করলো। কেন পাম্প হাউস করবে ন্যাচারাল জায়গায়? কারণ এটা প্রজেক্ট হলে তাদের কমিশনের ব্যাপার আছে, টাকার ব্যাপার আছে। তো এটা করলো পাম্প হাউসটা, করতে গিয়ে আবার যখন খুলতে গেছে মুখটা, তখন ইন্ডিয়ান বিএসএফ বলে এটা নোম্যান্স ল্যান্ড, এটা খুলতে পারবো না। তো পাম্প হাউসটা অকেজো হলো, কৃষি ব্যবস্থা অকেজো হলো, প্রাকৃতিক যে প্রবাহ ছিল রহিমপুর খাল দিয়ে কুশিয়ারার, সেইটা বন্ধ হলো। এবং ভারত তখন বললো যে ঠিক আছে চুক্তি করি আসো। কিসের চুক্তি? ফেনীতে যেমন চুক্তিটা হলো যে তারা 1.8 কিউসেক পানি তুলে নেবে সাবরুম শহরের সুপেয় পানির জন্য, এখানে সেটা না। কুশিয়ারায় বললো যে দুই পক্ষই 153 কিউসেক করে পানি তুলবে। বুঝছেন, এটা ন্যাচারাল জিনিস ছিল, সেটাকে আমরা পাম্প হাউস করতে গিয়ে নষ্ট করলাম, বন্ধ করে দিলাম। বন্ধ করার সময় ভারত কিছু বলে নেই, খুলতে গেলাম যখন, তখন বলে চুক্তি করতে হবে। কি চুক্তি করতে হবে? তুমি পানি নিবা, তুমি পানি নিবা, তাহলে আমিও নেব। তো এই হচ্ছে আমাদের সম্পর্ক, নদী সম্পর্কের অবস্থা। এবং আপনি যদি খেয়াল করেন এখানে যে যৌথ নদী কমিশন বলে আমাদের একটা কমিশন আছে 72 সালে, সেইটা
বছরে 4 বার বসার কথা মিনিমাম, আরো বেশি বসতে 3 পারে। বছরেও বসে না, গত 50 বছরে 40 বার বসছে, মানে বছরে একবার একবারও গড়ে বসে নাই, গড়ে না না একবারও না, একবারও বছরে একবারও না, তাই তো। তারপরে এই কমিশনটা কখনো তাদের দলিল নিয়ে যায় না, তারা ভারতীয় দলিলের উপর আলোচনা করে। কমিশন মিডিয়ার কাছে এবং আমি এরকম ভাই এই নদী নিয়ে এই টেলিভিশনে তো প্রায় 3 বছর ধরে শো করি, আপনি নিজে অনেকবার এসেছেন, তুহিন ভাই ছিলেন, যৌথ নদী কমিশনের কোনো লোক কাজ পর্যন্ত আনতে আমি পারে এটা না, আধা মিনিট বলে ওনাদেরকে পাওয়া যায় না। দেখেন, যৌথ নদী কমিশন তো তাদের একটা ক্লজ আছে যে মিটিংটা ক্লাসিফাইড হবে, মানে যখন যৌথ নদী কমিশনের মিটিং হবে সেখানে বাইরের লোক ঢুকতে পারবে না, আপনি পরে ব্রিফ করবেন। সেইটাকে তারা ব্যবহার করেছে যে ডকুমেন্টগুলো ক্লাসিফাইড হবে। ডকুমেন্ট কেন ক্লাসিফাইড হবে? আমি নিজে যৌথ নদী কমিশন নিয়ে 2005-06 সালে লিখছি, তখন থেকে গবেষণা করতেছি। আমি বলেছি যে ভাই আপনাদের কাছে বা আপা যাই হোক, যে আপনাদের কাছে মিটিংয়ের এজেন্ডাগুলো দেন আমাকে, কবে মিটিং কী ছিল, কী কী এজেন্ডা ছিল, খুবই সেটা তারা দেন। আমি আরটিআই করেছি নিচে, আচ্ছা আচ্ছা, তথ্য কমিশনে আমি মামলা এই করেছিলাম। হাইড অ্যান্ড সিকটা কেন? যৌথ নদী কমিশন বাংলাদেশের নদীর স্বার্থ রক্ষা করবে। আসেন কথা বলি। হ্যাঁ জি বলেন। তারা বলল যে তাদেরকে যখন চিঠি দিতে গেল তথ্য কমিশনে, তখন তারা সেই চিঠি নেবে না, বলে চিঠি নেব না, আসেন সামনাসামনি কথা বলি। আমি বললাম যে আমি তো সামনাসামনি কথা বলে আপনাদের সঙ্গে ক্লান্ত হয়ে গেছি, আপনারা তথ্য কমিশনে আসেন, সেখানে দেখা যাবে। তো এটা ফরেন মিনিস্ট্রি, যৌথ নদী কমিশন, তারা আপিলে আর পরে যায় নাই এটার সঙ্গে, আপিলে যায় না, কিন্তু আপনি যে তথ্য চেয়েছিলেন সেটা তারা দিয়েছে? না না প্রশ্নই আসে না। তথ্য দেয় না, কিন্তু আপিলেও যায় নাই। আপিলেও যায় নাই, তথ্য দেয়, মানে তথ্য কমিশনকে পাত্তা দেয় নাই, এইটাই। জনাব এমটি ইসলাম, অনেকদিন ধরে যেই কথাটা বলা হয় যে বাংলাদেশ ভারতের সঙ্গে নদীর একটা বড় ডিসপিউটের জায়গা হচ্ছে তিস্তা, যেটা আমরা এখন পর্যন্ত পারলাম না, এবং আরও অনেক নদীর পানি বন্টন নিয়ে ঝামেলা আছে। এটা কেন সমাধান হয় না? একটা বড় জায়গা যে আমাদের হয়তো রাজনৈতিক বা কূটনৈতিক ব্যর্থতা, কিন্তু অনেক সময় যেটা বলা হয় যে তৃতীয় কোনো পক্ষকে যদি যুক্ত করা যায়, যেমন ভারত পাকিস্তান সিন্ধু নদীর পানির বন্টন ইস্যুতে কিন্তু মাঝখানে বিশ্বব্যাংক আছে, ফলে বাংলাদেশে এটা একটা আইডিয়া হতে পারে কিনা যে একটা থার্ড কেউ, কোনো রাষ্ট্র বা কোনো সংস্থা মাঝখানে এসে এক ধরনের মধ্যস্থতা করে এইটা সলভ করবে, সেটা সম্ভব? হ্যাঁ, এই জায়গাটাতেও আমি বলবো যে আমাদের কূটনৈতিক যে প্রচেষ্টা সেটার অভাব তো আছেই, কিন্তু সেই জায়গা দিয়েই আমরা ওই যে খুব ক্লাসিক্যাল কূটনৈতিক যে ভ্যালুজ আছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, আমরা সেগুলা ব্যবহার করেও আমরা এটা সমাধান করতে পারি। সেটা কিভাবে? আমি বলছি যে আমাদের যে কূটনৈতিক যে ট্র্যাকগুলো আছে, পানি কূটনীতিতেই একটা 5 ধরনের কূটনৈতিক ব্যবহার আছে সারা বিশ্বে। তো আমরা যদি সেই কূটনৈতিক জায়গা থেকে দেখি, তাহলে আমরা দেখবো যে সেই ট্র্যাক 1 অর্থাৎ খুবই ক্লাসিক্যাল এবং রুডিমেন্টারি যে কূটনৈতিক প্রচেষ্টা, আমাদের সমস্ত কার্যক্রম হচ্ছে সেখানে আটকে আছে। সেই ট্র্যাক 1 কূটনৈতিক প্রচেষ্টা কি? যে সরকারি কর্মকর্তা বা একটি সরকারের সাথে আরেকটি সরকারের যোগাযোগ। এবং আমরা যদি এই ট্র্যাকটা আমাদের ডাইভার্সিফাই করি, অর্থাৎ আমরা ট্র্যাক 2, ট্র্যাক 3 বা মাল্টি ট্র্যাক যে ডিপ্লোমেসি আছে, হ্যাঁ সেই জায়গা যে এই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা কোনো থার্ড পার্টি হোক বা অন্য চতুর্থ পক্ষ হোক, যে কোনো পক্ষকেই আমরা সংযুক্ত করতে পারি। এবং সেটা অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে যে এই কূটনৈতিক প্রচেষ্টাটার ক্ষেত্রে আমি মনে করি না যে বাংলাদেশে কোনো বাধা আছে, বা করতে গেলে ইন্ডিয়াও যে সেটার বাধা দিতে চেষ্টা করবে, এবং করলেও সেই ক্ষেত্রে যে আমাদের উত্তরণের উপায়ও আছে, কারণ এটা তো একটা ম্যাথোলজিক্যাল ব্যাপার, সেখানে আমরা কিন্তু কাজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন, হ্যাঁ, আমার উত্তর হচ্ছে হ্যাঁ, এটা অবশ্যই আমাদের প্রয়োজন, কারণ আমরা ব্যর্থ হয়েছি। আমরা একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্র, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, সেটা করতে আমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি, আমি বলব তিস্তার ক্ষেত্রে বিশেষ করে। এখন ধরেন সেখানে আমাদের কূটনৈতিক প্রচেষ্টাকে আরো ডাইভার্সিফাই করে অন্য কোনো পক্ষকে এনে সেটার সমাধানের সুযোগ রয়েছে। এখন সেখানে যে প্রশ্নটা আসবে যে ধরেন বাংলাদেশ বলল যে আমরা তৃতীয় কোনো পক্ষকে চাই, ভারতকে তো এগ্রি করতে হবে, ভারত বলল যে আমি কোনো থার্ড পার্টি মানি না, তখন কি হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক কিছু ধরেন যে পরিবেশ বা নদী নিয়ে যে চুক্তিগুলো আছে, সেখানে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে হ্যাঁ, যখনই এই ধরনের ডিসপিউট অ্যারাইজ হয় ইন্টারন্যাশনালি, সেখানে এই ডিসপিউট ম্যানেজমেন্টের জন্য আমাদের থার্ড পার্টি আনার সুযোগ আছে। আচ্ছা, সো সেই ক্লজটাও আমরা ব্যবহার করতে পারি।
রাইট, জি। ডক্টর তুহিন ওয়াদুদ, এই পার্টে আসতে পারলাম না আপনার কাছে, ফিরে এসে আপনার কাছে আসবো। আরেকটা বিরতির সময় হলো। দর্শক, আজকে আমরা বাংলাদেশ ভারত নদী কূটনীতি বা নদী সম্পর্ক নিয়ে কথা বলছি। একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশ ভারত নদী সম্পর্ক নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেখ রোকন, অনলাইনে আছেন ডক্টর তুহিন ওয়াদুদ এবং জার্মানি থেকে আছেন এমটি ইসলাম। ডক্টর তুহিন ওয়াদুদ, বিরতির আগে আপনি জনাব ইসলামের কথা শুনছিলেন যে আমরা থার্ড পার্টিকে যুক্ত করতে পারি বাংলাদেশ ভারতের এই যে নদী নিয়ে যে ডিসপিউট, সেটা তিস্তা ইস্যুতে হোক, বন্য যে ইস্যুতেই হোক, কিন্তু এখানে মূল আলোচনাটা হবে যে বাংলাদেশ রাজি হবে কিনা, ভারত রাজি হবে কিনা। আবার কোনো একটা দেশ রাজি হলেই তো হবে না, যে আমি সালিসি মান, যদি দুই পক্ষ সালিশদারকে না মানে তাহলে তার সালিসি হয় না। বলে সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের এই যে নদীর যে সংকট, পানি বন্টন ইস্যুতে, সেটা সমাধানের পথ কি? আচ্ছা, ধন্যবাদ। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের 1997 সালের একটা আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন, সেই কনভেনশন ভারত বিরোধিতা করেছে, আর বাংলাদেশ এখনো রেটিফাই অর্থাৎ অনুসমর্থন করে নাই। এইটার ক্ষেত্রেও আপনি যে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নটা এটার ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যখন পত্রিকার চাওয়ার অধিকারটা তৈরি করব, দেখুন 1997 সালের পর আজ অব্দি এটাতে অনুসমর্থন করা হয় নাই। পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে বাংলাদেশের জন্য এই কনভেনশনটা সবচেয়ে জরুরি। কেন সবচেয়ে জরুরি? কারণ উজানের দেশ থেকেই প্রধানত পানিগুলো বাংলাদেশে এখানে আসে। আমরা কিন্তু এখনো অনুসমর্থন করি নাই। 1997 সালের পর যত সরকার গেছে তারা সবাই ভারতের সাথে নতজানু একটা ভূমিকায় ছিল। তাদের ভালো মন্দ লাগা না লাগার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিই। দেখুন, আমরা কি কাজ করতে পারি। আমরা দেখুন, একটা চুক্তি 2011 সালের 6 সেপ্টেম্বর তিস্তার পানি বন্টন চুক্তিটা কিন্তু চূড়ান্ত হওয়ার কথা ছিল এবং সবকিছু ঠিকঠাক ছিল। এখানে রোকন ভাই একসময় লিখেছেন পরে যে আসলে পানির বন্টনটা কিরকম ছিল, সেটাও আমরা জেনেছি। আমার মনে আছে যে যেদিন চুক্তিটা হবে তার একদিন বা দুদিন আগে তিস্তা নদীতে আমরা রিভারাইন পিপল থেকেও নৌ মিছিল করেছিলাম যে আমরা ন্যায্য হিস্সাটা চাই, যে 40-40-80-20% পানি নদীর জন্য। ওই সময়ে বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে পানির বন্টন চুক্তি হয় নাই। এটা কিন্তু একটা অসত্য কথা। এটা একটা মোটা দাগে একটা এত সাদামাটা কৌশল যে দেখতে চাইলেই দেখা যায়, ধরতে চাইলেই ধরা যায়। কারণ 2011 সালেই ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে অনেক টাকা দিয়েছে সেচ প্রকল্প বৃদ্ধি করবার জন্য। হিসেব খুব সহজ। তাহলে কেন্দ্রীয় সরকার সেচ প্রকল্পের আওতা বৃদ্ধি করতে চায়, তা না হলে টাকা দিয়েছে কেন? ওদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া আছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, যে আমরা বাইরে বিরোধিতা দেখালেও ভিতরের পলিসি আমাদের এই। সে কারণেই আসলে তিস্তার পানি বন্টন চুক্তি হয়নি। তুহিন ওয়াদুদ মিউট হয়ে গেছে বোধহয়, আপনার মিউট হয়ে গেছে তুহিন ওয়াদুদ আপনার। আচ্ছা, তুহিন ওয়াদুদ সাউন্ড পাচ্ছেন, একটু মিউট হয়ে গেছে। জি রোকন ভাই, সেটা হলো যে তিস্তা একটা বড় জায়গা, তাই তো? কিন্তু এইবার যেটা হলো, আপনি খেয়াল করবেন বন্যাটায় পূর্বাঞ্চলে 11টা জেলায় আমাদের বন্যায় অন্তত 71 জনের মৃত্যুর খবর আজকে পর্যন্ত। যেদিন হলো শুরুর দিকে কিন্তু খুব একটা আলোচনা, সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেল যে ভারত তার একটা ব্যারাজের গেট খুলে দিয়েছে সব। তখন দুই পক্ষ থেকেই, ভারত বাংলাদেশ পক্ষ থেকে নানা রকম কথাবার্তা, রিয়াকশন গেছে। এই ক্ষেত্রে ঘটেছে কি আসলে? এটা কি পরিষ্কার এখন পর্যন্ত? আমার কাছে তো পরিষ্কার, এটা আমার কাছে পরিষ্কার। আমি এটা নিয়ে লিখেছিও, আচ্ছা, সোশ্যাল মিডিয়াতেই লিখেছি যে আমার কাছে যেটা বিতর্কটা এখানে হয়েছে বাংলাদেশে, আমার কাছে মনে হয় খুবই অন্যায্য বিতর্ক হয়েছে এবং কূটতর্ক হয়েছে। আচ্ছা, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এইটা কুমিল্লা অঞ্চলে বন্যার জন্য গোমতী নদী, ফেনী অঞ্চলে বন্যার জন্য মুহুরী নদী, দুটো নদীতেই ভারতীয় স্থাপনা আছে। নদীর উজানে মুহুরী নদীতে ব্যারেজ আছে আর গোমতীতে ড্যাম আছে। তর্কটা লেগেছিল যে এগুলো খুলে দিছে কিনা। তো আমি কনভিন্স যে খুলে দিছে। আমার কাছে ভারতীয় তথ্য এবং নথি আছে। আমি প্রথমবার লেখার পরে আর লিখি নাই যে আপাতত ফোকাসটা যেন সরে না যায়, বন্যা ত্রাণ পুনর্বাসন উদ্ধার এই কাজগুলো চলুক। শুধু এইটা না, মুহুরীটাও তাই করেছে। এখন তো বেড়েছে যে বাঁধ কেটে দেওয়া হয়েছে আরো ভাটির দিকে এসে। তো
এইটাতে আপনার দেখেন তরিকুল ইসলাম এখানে আছেন, তুহিন ভাই আছেন, আমরা তিনজন মিলেই একত্রে আন্দোলন করেছি যে জাতিসংঘ পানি প্রবাহ সনদ নিয়ে। এখানে জাতিসংঘ পানি প্রবাহ সনদ 1997 যারা অনুবাদ করেছে, আপনি জেনে আনন্দিত হবেন, তরিকুল তাদের একজন, আচ্ছা আচ্ছা, বাংলায় যারা এটা অনুবাদ করেছিল। তো সেখানে কিন্তু 3টা ধারা আছে, 12 নম্বর ধারা, 27 নম্বর ধারা, 28 নম্বর ধারা। এই ধারায় আপনি 12 নম্বর ধারা মানে আপনি হলো ভাটির দেশকে জানাবেন যে আমাদের এখানে আমরা একটা স্থাপনা খুলে দিচ্ছি বা ইয়া করতেছি, যে আমার এসব পানি ওভারফ্লো হয়ে যাচ্ছে, পরিস্থিতি জানাবেন। 27 নম্বর ধারায় হচ্ছে যে আপনি যাতে ওখানে ক্ষতি না হয় সেই ব্যবস্থা নেবেন। 28 নম্বর হচ্ছে আপনি যদি ক্ষতি হয়ে যায় তাহলে ভাটি ক্ষতিপূরণ দেবেন, তাই তো? এরকম একটা দলিল আমরা 97 সালে এর পক্ষে ভোট দিয়েছি, স্বাক্ষর করেছি, অনুসমর্থন করে নেই বাংলাদেশে, যেটা তুহিন ভাই বললেন। আরেকটা দলিল আছে আমাদের 1992 সালের পানি কনভেনশন। এটা আগে 2015 সাল পর্যন্ত শুধু ইউরোপের দেশগুলোর জন্য ছিল। 15 সাল থেকে এটা গোটা বিশ্ব আমরাও নিতে পারি। তো সেগুলো আমরা নেই না। যদি আমরা আজকে নিতাম, ভারত স্বাক্ষর করুক না না করুক, বিরোধিতা থাকুক না থাকুক, আমাদের অ্যাটলিস্ট একটা যাওয়ার জায়গা থাকতো, আমরা বিচার দিতে পারতাম। আর ভারতের সঙ্গে এখন যে আমাদের প্রোটোকল আছে, 1972 সালের যৌথ নদী কমিশন যে চুক্তি, এটার যে গঠনতন্ত্র, তার 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে তারা আমাদেরকে জানাবে, কিন্তু তারা শুধু অতিবৃষ্টি, বন্যার আশঙ্কা এগুলো জানায়, কিন্তু ব্যারাজের গেট খুলে দেবে সেটি আর জানায় যে স্থাপনাগুলো আছে, ব্যারেজ, ড্যাম বা অন্যান্য কিছু, এগুলোর অপারেশনাল এন্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন গুলো জানায় না। তো মানে এবারও তাই হয়েছে, এটা একটা হাফ হার্টেড, এবারও তাই হয়েছে। এবার তো এটা জানায় না। এই বিতর্কের পরে আপনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টটা পড়েছেন তো? আমি পড়েছি। এইটা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টটা 21 তারিখে এসছে। আমার কাছে 20 তারিখের 21 তারিখের নথি আছে, যে যেখানে ভারতীয় পক্ষ প্রশাসন তারা বলছে যে এটা খুলে দেয়া হয়েছে। পরে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখে তখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম প্রতিক্রিয়া আসছে, তারপরে সেখানকার ভাষ্য বদল হওয়া শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন ত্রিপুরার মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের এগুলো সবই হচ্ছে তারপরে, এর পরের বয়ান। কিন্তু মূল বয়ানটা হচ্ছে যে সাধারণত দিনে 2 বার করে তথ্য জানায়, সকাল 8টায়, রাত 8টায়। এই দফায় কোনো তথ্য জানানো হয় নাই। এখানে প্রবলেমটা বলি আপনাকে, ধরেন উজানের দেশে যখন পানি বাড়ে, তার রাষ্ট্রের নাগরিককে সেভ করার দায়িত্ব তার। সে তো চাইবে পানিটা তার সুবিধা আটকে রাখতে এবং ছেড়ে দিতে, এটা হয়তো তার জায়গা থেকে চায়। বাংলাদেশের সংকট হচ্ছে পানিটা নিচের দিকেই তো নামে পানি, তাই তো? না, সেটা সংকট না, সংকট না। এখানে ক্লাউড বাস্ট হয়েছে, বৃষ্টি অতি হয়েছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, এগুলো তো সংকট না, এটা তো প্রাকৃতিক ব্যাপার। এবং বৃষ্টির পানি আপনার ঢালু থেকে গড়ায় আসবে, এটা খুবই। সংকটটা হলো এই জায়গায়, যখন একটা স্বাভাবিক বৃষ্টিপাত হতো, স্বাভাবিক বন্যা হতো, তখন তো পানিটা ধারাবাহিকভাবে নেমে যেত। কিন্তু আপনি যখন হঠাৎ করে ড্যাম বা ব্যারেজ খুলে দেবেন, তখন তো 3 দিনের পানিটা 3 ঘন্টার মধ্যে আসবে। আর আপনি যদি না জানান, তাহলে তো আমি প্রস্তুতি নিতে পারবো না। 5 থেকে 7 ঘন্টা আমি সময় পেতাম, আমাকে যদি জানাতেন, তাহলে আমি লোকজন সরায় নিতাম। একই সঙ্গে আমাদের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা তো দায়ী, কিন্তু আমি শুধু এই পয়েন্টটাই আসতেছি যে এইবার অস্বাভাবিক বৃষ্টির তথ্যটাও জানায় নেই, একই সঙ্গে তো ড্যাম ব্যারেজের তথ্যগুলো তো জানাই না। এগুলো যদি জানানো হতো, তাহলে আমরা অ্যাটলিস্ট প্রস্তুতিটা নিতে পারতাম, এত বিপর্যয়কর হয়ে উঠতো না। তার মূল সমস্যাটা ছিল তথ্য আদান প্রদান, এই জায়গাটাই মানে এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারি তথ্য আদান প্রদান আছে, কিন্তু তারা ড্যাম ব্যারেজ এইসব অপারেশনাল তথ্য জানাই না, কখনোই জানায় না। আচ্ছা, ডক্টর তুহিন আহমেদ, আপনার কাছে আসবো। আমি একটু জনাব এমটি ইসলাম, এই যে পার্টে অল্প একটু সময় হয়তো পাবো। এই যে ভারত তার ড্যাম ব্যারাজের অপারেশনের কোনো তথ্য বাংলাদেশকে জানায় না, শেখ রোকন যেটি বলছেন, এটি কেন করে? তারা বড় রাষ্ট্র, এক ধরনের কর্তৃত্ব ফলাতে চায়, ব্যাপারটা এরকম, নাকি আমাদের কূটনৈতিক দুর্বলতার সুযোগটা তারা নেয়? আমি একটু পছন্দ করছি যে এই বিষয়টা একটা আন্তর্জাতিক বা আন্তঃরাষ্ট্রীয় জায়গা থেকে একটু ব্যাখ্যা করার। তো আমার মত এই ক্ষেত্রে, যেটা বাংলাদেশের, আমি আবারও বলছি যে এই যে কূটনৈতিক জায়গাটাই আমি ফোকাস করতে চাই এই আন্তঃনদী বা আন্তঃদেশীয় সম্পর্কের ক্ষেত্রে। আমি বলবো, যখনই আমাদের দেশে দেখবেন যে যখনই কূটনৈতিক ব্যাপারটা আসে, আমি একেবারে গোড়া থেকে বলছি, তখনই আমাদের দেশের একটা মানে শুধু সাধারণ জনগোষ্ঠীই নয়, এবং অনেক মানে যারা এই সম্পর্কের সাথে বা এই ধরনের কূটনৈতিক প্রচেষ্টার সাথে জড়িত, তাদের কথা শুনলে আপনার মনে হবে যে কূটনৈতিক বিষয় বলে তার একটা দুজন মানুষের মধ্যে যে সম্পর্ক, সর্বোচ্চ দুটো গোত্রে বা একটা
রাজনৈতিক গোষ্ঠীর সাথে আর একটা রাজনৈতিক গোষ্ঠীর দ্বন্দ্ব হলে যে ধরনের প্রচেষ্টা নিতে হয়, ঠিক আমার কাছে মনে হয় এইরকম এক ধরনের খুব প্রাথমিক পর্যায়ের যে প্রচেষ্টা থাকে। এবং শেখ রোকন যেটা বললেন, আমি যদি সেই জায়গাটা অ্যাড করি যে ইন্ডিয়া কেন তথ্য গোপন করে, আপনি যদি আন্তর্জাতিক বা সে তথ্য গোপন করলে এবং পরবর্তীতে সে আবার পরের দিন একটা স্টেটমেন্ট দিয়ে বলছে যে আমি তথ্য গোপন করিনি, পরিস্থিতি ছিল এরকম। তো আন্তর্জাতিক রাজনীতি বা কূটনীতির ভাষা আছে, এটা এই ক্ষেত্রে বলা হয় যে ডিক্লেটরি পশ্চার। সো আমাদের হচ্ছে এই একটা যেটা করতে হবে যে এই আন্তর্জাতিক পর্যায়ে যে কূটনৈতিক ভাষা সেটা পড়া এবং সেটা পড়ে সেই অনুযায়ী আমাদের ও কূটনৈতিক ভাষা তৈরির যে প্রচেষ্টা, সেই জায়গায় আমাদের একটা ব্যর্থতা আমি মনে করি আছে। সাথে সাথে আমি যদি আবার বলি, আমরা যদি এখন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক দেখি এবং বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক অবস্থানের সাথে ইন্ডিয়ার ভূরাজনৈতিক যে অবস্থান এবং তার যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা সর্বোচ্চ যেটা যে আঞ্চলিক একটা শক্তি হতে চাই, কিন্তু আবার ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি সে হতে চায় একটা গ্লোবাল সুপার পাওয়ার। তার এই ধরনের ইন্টেনশন আপনি যদি অর্থনৈতিক জায়গা থেকে দেখেন বা কূটনৈতিক প্রচেষ্টার জায়গা থেকে দেখেন। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনার ওই প্রশ্নেই আমি যাচ্ছি যে হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা খুবই স্পষ্ট যে তারা তাদের এই যে আন্তর্জাতিক কর্তৃত্ব, সেইটা আমাদের মতো দেশগুলোর উপরে প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, সেটা অত্যন্ত স্পষ্ট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের বক্তব্য বা এই ধরনের যে পলিসি নেওয়া, সেটা ঠিক ওই ধরনের প্রচেষ্টারই প্রকাশ মাত্র। তো আমাদেরও সেই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, সেটা যেহেতু ঘটেই গেল, তাহলে আমাদের করণীয় করণীয় জায়গাটা আসবে, করণীয় জায়গাটা আসবে, একটা বিরতি নিয়ে আসছি, করণীয় জায়গায় আপনার কাছে আসবে। দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই। বাংলাদেশ ভারত নদী সম্পর্ক নিয়ে কথা বলছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ভারত বাংলাদেশ, বাংলাদেশ ভারত নদীর সম্পর্ক। এবং আমরা জানি যে এই দুই দেশের মধ্যে নদীর সম্পর্কটা অত্যন্ত বৈরী, এবং আমরা আলোচকদের কথা যেটি বুঝতে পারছি যে মূল সংকটটা হচ্ছে যে ভারত তার ভূখণ্ডে অভিন্ন নদীর উপরে যেসব স্থাপনা নির্মাণ করেছে, ব্যারেজ, ড্যাম, সেগুলো ম্যানেজমেন্টের কোনো তথ্য বাংলাদেশকে দেয় না। না দেওয়ার ফলেই যেটা হয়, বাংলাদেশ হুট করে এখানে বন্যায় তলিয়ে যায়, শুকনো মৌসুমে এখানে পানির সংকট দেখা দেয়। এখন কথা হচ্ছে, সেরকম এই জায়গা থেকে আমরা বেরোবো কী করে? এই জায়গা থেকে বের হওয়ার আমি দেখি যে 4টা উপায় আছে। একটা হচ্ছে যে অভিন্ন নদীগুলো আছে সেগুলো আমাদের একটা স্টক টেকিং করতে হয়, মানে আমাদের কতগুলো নদী আছে, কি অবস্থা আছে। অন্তত 54টা আছে দাপ্তরিকভাবে। রিভার অ্যান্ড পিপলে আমরা গবেষণা সংখ্যা আরো বেশি এখানে আছে, এটা হলো 123টা আমাদের হিসাবে। ভারত বাংলাদেশে অভিন্ন নদী 123টা, 54টা দাপ্তরিকভাবে স্বীকৃত, 69টা এখনো স্বীকৃতই না। আচ্ছা, ফলে দেখেন অবস্থাটা এটা দিয়ে বোঝা যায়। এবং যেগুলোতে স্থাপনা তৈরি হয়েছে ইতিমধ্যে, তিস্তা, মনু, খোয়াই, গঙ্গা, কিন্তু যেগুলোতে হয় নাই সেগুলোতে আর কোনো স্থাপনা তৈরি হতে দেওয়া যাবে না। এটা 1 নম্বর। কতগুলো অভিন্ন নদী আছে, তারপর সেগুলোতে নতুন করে স্থাপনা তৈরি হতে দেওয়া যাবে না, 1। দ্বিতীয় হচ্ছে যে তথ্য ভারত বাংলাদেশকে জানায় বা বাংলাদেশ ভারতকে জানায়, সেখানে হলো এটা সামগ্রিক হতে হবে, অর্ধেক না। আপনি শুধু বৃষ্টিপাত আর বন্যার তথ্য জানাবেন তা না। এই অভিন্ন নদী সংক্রান্ত স্থাপনাগুলোর পরিচালন এবং ব্যবস্থাপনাগত তথ্য আপনাকে জানাতে হবে। যদি সেটা ওয়ার্ক না করে, তাহলে সেজন্য থার্ড জিনিসটা, যে একটা আন্তর্জাতিক রক্ষা কবচ লাগবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে যৌথ ব্যবস্থাপনা, সেটা কাজ করলো না, তখন আমরা কোথায় যাব? সালিশ করার জন্য থার্ড পার্টি লাগবে। এই জন্য 2টো আন্তর্জাতিক দলিল আছে, জাতিসংঘ পানি প্রবাহ সনদ 1997, পানি সনদ 1992। এই 2টো হচ্ছে ভাটির দেশের জন্য বিশেষভাবে রক্ষা কবচ। পৃথিবীর সমস্ত ভাটির দেশ এই 2টো দলিলে স্বাক্ষর করেছে, বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ এটা ভোট দিয়েছে 1997 সালে, তারপরে গত প্রায় 30 বছরে এইটা হলো তারা রেটিফাই করে নাই। রাজনৈতিক সরকারগুলো নানা রকম তাদের ভীতি ছিল, বিভ্রান্তি ছিল, বিবেচনা ছিল। সেখান থেকে আমার মনে হয় অন্তর্বর্তী সরকার এখন আছে, এই ভীতিটা ছিল কি ভারত ভীতি? তো নিশ্চয়ই এটা কোনো না কোনো চাপ তো ছিল, তা না হলে এইটা স্বাক্ষর না করার কোনো কারণ নাই। একটা প্রশ্ন তুলেছিল যে এর মধ্যে ভূগর্ভস্থ পানি আসবে কিনা, সেটা কোনো প্রশ্নই না, এটা একটা মেকি প্রশ্ন এবং এটা তুলে হয়েছে।
তো এই আমার কাছে মনে হয় যে এই এই যে তিনটা এবং চতুর্থ হচ্ছে আপনার নিজের ব্যবস্থাপনাটা করতে হবে। যে তিনটা জেলায় মানে বন্যা আপনি হয়েছে, রিজার্ভার তৈরি করবেন? না 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 না, আচ্ছা, আপনি বন্যা এবং নদীর প্রবাহ পথ মুক্ত রাখবেন। আচ্ছা, রাইট। যে বিপর্যয়টা হলো, কারণ হলো যাতে পানিটা স্মুথলি সমুদ্রে যেতে পারে। নোয়াখালীতে 11,000-এর বেশি দখলদার আছে, সেটা নদী কমিশনের তথ্য। রাইট। তো আপনি যদি এটা বন্ধ করে রাখেন তাহলে স্বাভাবিক বন্যাতেও অস্বাভাবিক বিপর্যয় হবে। রাইট। তাহলে এই চারটা, একটা হচ্ছে আমার স্টক টেকিং লাগবে, কতগুলো নদী আছে, নতুন করে সেখানে কোনো যৌথ নদীতে স্থাপনা তৈরি করতে দেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভারত বাংলাদেশ এটা পূর্ণাঙ্গ হতে হবে, সহযোগিতারা পরিষ্কার। আমি একটু নাম্বার 1 পয়েন্টটা দিয়ে একটু জনাব তুহিন ওয়াদুদ, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে, তো 2 মিনিটে আপনি যদি শেষ করতে পারেন যে ভারত তার কোনো অভিন্ন নদীতে আর কোনো স্থাপনা করতে পারবে না, এটি আমরা বলে দিলাম, বলে দিলেই সে মেনে নেবে, ব্যাপারটা তো এরকম না। তাহলে এটা এনশিওর করা যাবে কিভাবে? আচ্ছা, সেটি হচ্ছে আমাদের আসলে নিজেদের কাজও তো করা হয় না। আমি বলি যে আমাদের যে ক্ষতি হয়, ভারত অর্থনৈতিকভাবে যে ক্ষতিটা করে আমাদের, এই অর্থনৈতিক ক্ষতির পরিমাণটা যদি আমরা সামনে আনতে পারতাম এবং এটাকে যদি আমরা নালিশ আকারে উপস্থাপন করতে পারতাম যে বাংলাদেশের জন্য ভারত অর্থনৈতিকভাবে এত টাকার ক্ষতি করছে, পরিবেশের এই ক্ষতি করছে, জনজীবনের এই ক্ষতি করছে, একটা জনপদকে কি করে তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশটাকে নষ্ট করছে। আমরা তো শুধু মনে করি যে নদী নিয়ে কথা বলা যায় না, নদী নিয়ে শুধু নয়, আমরা জলবায়ুর অভিঘাত নিয়ে কথা বলতে পারি। আমরা বলতে পারি তিস্তায় পানি না থাকলে বঙ্গোপসাগরের লোনা পানি যখন উপরে উঠে আসে সেই ক্ষতিটা আমার কি হয়, সেই ক্ষতিটাও আমাদের সামনে হাজির করতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের সামষ্টিক যে একটা অনেক বড় ক্ষতি, এই ক্ষতিটাকে যদি আমরা সামনে আনতে পারতাম, একটা চাপ তৈরি করতে হবে। যেহেতু উজানের দেশ, তারা কিছুতেই শুনতে চাইবে না, এবং তারা যেহেতু মানবিক রাষ্ট্র নয়, যেহেতু তারা শিষ্টাচার সম্পর্কের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার রাষ্ট্র নয়, ফলে একটা চাপ তৈরি করতে হবে। এই চাপটা তৈরি করতে হবে আন্তর্জাতিকভাবে, নানান জায়গা থেকে যেন তাকে প্রশ্ন করা হয়, নানান জায়গা থেকে যেন আলোচনাটা উঠে, সারা পৃথিবীর মানুষ যেন জানে ভারত বাংলাদেশকে এভাবে শোষণ করছে, নির্বিচারে অত্যাচার করছে, নানান রকম বঞ্চনার মধ্যে। তখন ভারত কিন্তু আর নতুন কোনো স্থাপনা করার কথা ভাববে না। আমরা মনে করি যে একটা সামাজিক চাপ তৈরি করতে হবে সারা দুনিয়া জুড়ে, শুধু বাংলাদেশ ভিতরে হলে হবে না, ভারত দিয়ে হবে না। এখানে তরিকুল বলছেন ভারতের কথা, আমার একটা অভিজ্ঞতা হয়েছে, ভারতে যারা কাজ করে তারা ঠিক ওদের কেন্দ্রীয় সরকার আর প্রাদেশিক সরকারের মধ্যে যেরকম সম্পর্ক, আমাদেরকে তারা যে কথাটা বলে ভিতরে ভিতরে তারা ভারতীয় যে চরিত্রটা আছে ওটাকেই তারা ধরে। এটা আমার মনে হয়েছে, কারণ ওনাদের উদ্ধৃতি আমি কাগজে লিখেছিলাম, সেই উদ্ধৃতিটা ব্যবহার করা নিয়েও ওনারা শঙ্কিত। তার মানে কি পরিমাণ মুখে আর অন্তরে দুটো চরিত্রকে ধারণ করে আছে। ফলে ভারত পানির প্রশ্নে, নদীর প্রশ্নে তারা শত্রু রাষ্ট্র, শত্রু রাষ্ট্রের সঙ্গে যেভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশকে সেই মোকাবেলাটাই করতে হবে। যদি বাংলাদেশ রাষ্ট্র টিকে থাকতে চায়, যদি দীর্ঘমেয়াদে, আমি একটা কথা বলে নিতে চাই আমিনুল রশিদ ভাই, না বললে জিনিসটা অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে ওদের ওখানে যখনই কোনো স্থাপনা তৈরি করে তখনই কিন্তু ওখানকার একটা চাহিদা তৈরি হয়। ওখানকার যখন চাহিদা তৈরি হয় তখন কিন্তু 10 বছর 20 বছর পরে আমরা গিয়ে চাইলেও, ভারত দিতে চাইলেও কিন্তু তখন ওখানকার চাহিদার কারণে দিতে পারবে না। সেজন্য যে প্রশ্নটা তুলেছেন যে নতুন কোনো অবকাঠামো করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করবার জন্য আপনি বলছেন আন্তর্জাতিক চাপ তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ তুহিন ওয়াদুদ, এমটি ইসলাম এবং শেখ রোকন। দর্শক, এই ছিল আজকের 7 দিনে। সবাই ভালো থাকবেন।